হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ একাডেমি। নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি সাগ্নিক সুন্দর, তোমাদের বন্ধু ও লাইফ কোচ। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ ডাব্লিউবিসিএস এর জন্য, শুধু নয় যে কোনো পরীক্ষার জন্য যেখানে ইতিহাস থেকে প্রশ্ন আসে। সেই বিষয়টির নাম সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট বা সিডিএম। তো এই সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট বা আইন অমান্য আন্দোলন সম্পর্কে আজকে আমরা জানব। আমরা জানি কংগ্রেসের লাহোর সেশন যেটা হয়েছিল 1930-এর ডিসেম্বর সাল। আমরা জানি কংগ্রেসের লাহোর সেশন যেটা হয়েছিল 1929-এর ডিসেম্বর মাসে, সেই লাহোর সেশনে সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট পরিচালনা করার কথা ঘোষণা হয়েছিল কংগ্রেসের তরফ থেকে। গান্ধীজি 11টা ডিম্যান্ড সরকারের কাছে রাখেন। কোন সরকার? ব্রিটিশ সরকারের কাছে। এবং সরকারকে একটা নির্দিষ্ট সময়সীমা দেয় 31শে জানুয়ারি 1930 অবধি, যেখানে তিনি বলেন এই ডিমান্ডগুলো মানতে হবে কিংবা এই ডিমান্ডগুলো রিজেক্ট করতে হবে, কিন্তু এই ডিমান্ডগুলোকে ফেলে রাখা অনির্দিষ্টকালের জন্য কখনোই যাবে না। যদি বলি গান্ধীজির ডিমান্ডগুলো কি কি ছিল, তাহলে তার কিছু ভাগ হয়, যেমন বুর্জোয়া ডিমান্ড বা মিডিল ক্লাসের ডিমান্ড, কৃষকদের ডিমান্ড, আবার কিছু ডিমান্ড ছিল যেগুলো জেনারেল ইন্টারেস্ট, জনস্বার্থে। ইস্যু অফ জেনারেল ইন্টারেস্ট যেগুলো ছিল সেগুলো হচ্ছে এক, রিডিউস এক্সপেন্ডিচার অন আর্মি অ্যান্ড সিভিল সার্ভিসেস বাই 50%। আর্মি এবং সিভিল সার্ভিস যে খরচা হয় সেই খরচাটা 50% কমানো, কারণ তখন বেশিরভাগ রেভিনিউটাই চলে যেত আর্মি এবং সিভিল সার্ভিসের পিছনে। তার খরচা যদি কমানো হতো তাহলে দেশের উন্নতি প্রকল্পে আরো বেশি ব্যয় করা যেত, সেই জন্যই তিনি এই খরচাটা কমাতে বলেছিলেন 50%। ইন্ট্রোডিউস টোটাল প্রহিবিশন, মূলত লিকার শপ ইত্যাদি প্রভৃতি বন্ধের ব্যাপারে যাতে সম্পূর্ণভাবে বন্ধ করা হয় সেই জন্য গান্ধীজি বলেছিলেন। ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা সিআইডি যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে যাতে রিফর্ম আনা যায়, যাতে সংস্কার আনা যায়, সেই কথাও বলেছিলেন গান্ধীজি। আর্মস অ্যাক্টে চেঞ্জ করতে বলেছিলেন। আর্মস অ্যাক্ট অনুযায়ী তোমরা সবাই জানো যে ভারতীয়রা কোনো আর্মস রাখতে পারতো না, তাদের কোনো লাইসেন্স দেওয়া হতো না, কিন্তু গান্ধীজি বলেছিলেন যে ভারতীয়দেরও ফায়ার আর্ম লাইসেন্সের সুবিধা দেয়া হোক। পলিটিক্যাল প্রিজনার যারা আছে, যারা রাজনৈতিক বন্দী আছে, তাদের মুক্তি দেয়া হোক। পোস্টাল রিজার্ভেশন বিল যেটা আছে, যে বিলের মাধ্যমে ভারতীয়রা পোস্ট যদি করে বা পোস্ট করে কাউকে কোনো চিঠি বা বার্তা পাঠানোর ক্ষেত্রে রিজার্ভেশন লাভ করবে, কিছু ছাড় লাভ করবে, সেই পোস্টাল রিজার্ভেশন বিলকে অ্যাকসেপ্ট করার কথাও বলেছিলেন গান্ধীজি। এবং এই প্রতিটা ইস্যু, এই 6টা ইস্যু ইস্যুস অফ জেনারেল ইন্টারেস্ট হিসাবে পরিচিত। আর যদি স্পেসিফিক বুর্জোয়া ডিমান্ড দেখি তাহলে দেখবো, এক, রিডিউস রুপি স্টার্লিং এক্সচেঞ্জ রেশিও। এই জিনিসটা অনেক বড় বলতে গেলে, আমি শুধু ছোট করে বলছি, যাতে রুপির ভ্যালু আর স্টার্লিং এর ভ্যালু সমানে সমানে থাকে, সেই কথাটা গান্ধীজি বলেছিলেন। দেখা যেত যে স্টার্লিং অনেক মূল্যবান কিন্তু রুপির ভ্যালু তার তুলনায় অনেক কম। সেটা না করে গান্ধীজি বলেছিলেন স্টার্লিং আর রুপির ভ্যালুটাকে কাছাকাছি আনা হয়। ইন্ট্রোডিউস টেক্সটাইল প্রোটেকশন। টেক্সটাইল প্রোটেকশন মানে কি আমরা সবাই জানি যে এখান থেকে কটন নিয়ে ইংরেজরা তাদের দেশে যেত, সেখান থেকে বস্ত্র তৈরি করে ভারতে বিক্রি করত। সেটা না করে গান্ধীজি বলেছিল যে ভারতে কিছু রিজার্ভেশন রাখা হোক, যে এই পার্সেন্ট কটন ভারতে রিজার্ভ থাকবে এবং ভারতীয়রাই তৈরি করবে, বাদ বাকিটা বাইরের দেশে নিয়ে যাওয়া হবে। নাম্বার 9, রিজার্ভ কোস্টাল শিপিং ফর ইন্ডিয়ানস। যারা ভারতীয় আছে তারা যাতে উপকূলবর্তী এলাকায় শিপিং এর ক্ষেত্রে রিজার্ভেশন লাভ করে, সেটাও গান্ধীজি বলেছিলেন স্পেসিফিক বুর্জোয়া ডিমান্ডের মধ্যে। আর প্রেজেন্ট ডিমান্ড বা চাষিদের স্বার্থে যে ডিমান্ডগুলো ছিল সেগুলো কি কি? দুটো ডিমান্ড ছিল। এক হচ্ছে রিডিউস ল্যান্ড রেভিনিউ বাই 50%, ভূমি রাজস্ব যেটা আছে সেটা 50% কমানো, এবং সল্ট ট্যাক্স যেটা নেওয়া হয় ভারতীয়দের কাছ থেকে অনৈতিকভাবে, সেই সল্ট ট্যাক্সটাকে সম্পূর্ণ অ্যাবলিশ করা, এবং গভর্নমেন্টের যে সল্ট মনোপলি চালায় সেটা সম্পূর্ণ বন্ধ করা। এবার প্রশ্ন হচ্ছে যে কি সল্ট ট্যাক্স ছিল, কি সল্ট মনোপলি চালাতো, সেই সম্পর্কে আমরা একটু পরেই দেখব। তবে বলে দিই, এই যে গান্ধীজি 11টা ডিমান্ড যে প্রকাশ করেছিল লর্ড আরউইনের কাছে, লর্ড আরউইন কিন্তু এই একটা ডিমান্ডও মানেনি। গান্ধীজির 11 পয়েন্টকে সম্পূর্ণ খারিজ করে দিয়েছিল, এবং গান্ধীজি তখন দুঃখ পেয়ে লিখেছিল, অন বেন্ডেড নিজ আই আস্কড ফর ব্রেড অ্যান্ড রিসিভড আ স্টোন ইনস্টিড। এবং ফেব্রুয়ারি মাসের শেষের দিকে গান্ধীজি ডিসাইড করে যে একটা
মুভমেন্ট করতে হবে, যে মুভমেন্ট সারা ভারতব্যাপী ছড়িয়ে পড়বে। এই সল্ট বা লবণ যে আইন, সেই লবণ আইন ভঙ্গ করেই মুভমেন্টটা শুরু করতে হবে। এবার প্রশ্ন হলো, কেন লবণকে বাছা হয়েছিল? কেন? এত তো কমিউনিটি আছে, প্রথমে লবণকেই কেন বেছে নেওয়া হয়েছিল সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট শুরু করার ক্ষেত্রে? খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা। দেখো, আমাদের ভারতীয় সভ্যতায় লবণ কিন্তু একটা নৈতিকতার চিহ্ন। লবণ সবাই খায়, যে গরিব মানুষ সেও লবণ খায়, তারও অপরিহার্য লবণ খাদ্যদ্রব্যের মধ্যে, যে বিরাট বড় লোক সেও লবণ খায়। এবং লবণ লয়ালিটির পরিচয় দেয় কেন আমরা বুঝতে পারি। নিমক হারাম, আমরা একটা কথা বলি, নিমক হারাম বা নমক হারাম অনেকে বলে। সেই কথাটার মানে কি? সেই কথাটার মানে হচ্ছে যে লবণ খেয়ে বিশ্বাসঘাতকতা করা, অর্থাৎ লবণ খাওয়া মানে বিশ্বাসঘাতকতা করা যায় না। লবণ একটা লয়ালিটির প্রতীক, এবং এই লবণের মাধ্যমেই সমস্ত স্তরের মানুষের কাছে পৌঁছানো যায়, ধনী হোক, গরিব হোক, মধ্যবিত্ত হোক, প্রতিটা স্তরের মানুষের কাছে। এবং এই জন্যই গান্ধীজি একটা মাস অ্যাপিল সৃষ্টি করার জন্য লবণকেই বেছেছিল প্রথম আইন অমান্য আন্দোলনের জন্য। There is no other article like salt outside water by taxing which the government can reach the starving millions, the sick, the maimed and the utterly helpless. It is the most inhuman poll tax the ingenuity of man can devise. গান্ধীজি বলেছিলেন এটা। তাহলে লবণকে কেন বাছা হয়েছিল বোঝা গেল, যে লবণের মাধ্যমে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছানো যায়, এই জন্য, ছোট্ট ভাষায় বলতে গেলে। তো গান্ধীজি তো ফেব্রুয়ারি শেষ থেকে ঘোষণা করেছিলেন যে তিনি একটা আন্দোলনের সূচনা করবেন, সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট বা আইন অমান্য আন্দোলনের সূচনা করবেন। তো সেটা কিভাবে হয়? ডান্ডি মার্চের মাধ্যমে, ঐতিহাসিক ডান্ডি মার্চের মাধ্যমে সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট বা সিডিএম এর শুরু হয়। 12ই মার্চ গান্ধীজি, 1930 সালের 12ই মার্চ গান্ধীজি গুজরাটের সবরমতী আশ্রম থেকে ডান্ডি বিচের দিকে প্রায় 375 কিলোমিটার ওরফে 240 মাইল পথ অতিক্রম করার সিদ্ধান্ত নেন, এবং তিনি তার যারা শিষ্য ছিল তাদেরকে অ্যাপিল করেন তার সাথে যোগদান করার জন্য এই অভিযানে। 78 জন সঙ্গী নিয়ে তিনি অবশেষে খালি পায়ে বা পদব্রজে পাড়ি দেন দান্ডির উদ্দেশ্যে। 6 এপ্রিল 1930 সালে, প্রায় এক মাস পর তিনি অবশেষে ডান্ডি পৌঁছান, এবং ডান্ডি পৌঁছে লবণ অর্থাৎ প্রস্তুতকৃত লবণ হাতে তুলে নিয়ে লবণ আইন ভঙ্গ করেন। তাহলে আমি বলছিলাম তোমাদের মাথায় অনেকক্ষণ ধরেই প্রশ্ন ঘুরছে যে লবণ আইনটা আসলে কি। তো 1882 সালের যে সল্ট ল, সেই সল্ট লটা কি ছিল একটু দেখে নিই। এই সল্ট ল যারা ভারতীয় ছিল তাদের প্রোহাইবিট করতো যে তারা কালেক্ট করতে পারবে না সল্ট, কিংবা সেল করতে পারবে না সল্ট। এদিকে ভারতীয়দের অপরিহার্য কিন্তু খাদ্যদ্রব্য ছিল সল্ট, কিন্তু ভারতীয়দেরই এই সল্ট কালেক্ট করা বা সল্ট বিক্রি করা এর বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল ব্রিটিশ সরকার। ইন্ডিয়ান সিটিজেনরা বাধ্য করা হতো, ইন্ডিয়ান সিটিজেনদেরকে বা ভারতীয় নাগরিকদেরকে, যাতে তারা ব্রিটিশ রুলারদের কাছ থেকে লবণ কেনে, এবং দেখা গেছিল যে ব্রিটিশরাই মনোপলি তৈরি করেছিল ম্যানুফ্যাকচার এবং সেলিং অফ সল্টের ক্ষেত্রে। এছাড়াও যে সমস্ত ভারতীয়রা হয়তো লবণ তৈরি করতে চাইতো তাদেরকে একটা প্রচুর পরিমাণ সল্ট ট্যাক্স দিতে হতো। তো গান্ধীজি বলেছিল এটা উচিত নয়, কারণ লবণ, আবারও বলছি, এটা লয়ালিটির প্রতীক। লবণ একটা অপরিহার্য খাদ্যদ্রব্য, সেখানে ভারতীয়রাই যদি তাদের লবণ কিনে খেতে হয় ব্রিটিশদের কাছ থেকে প্রচুর পরিমাণ ট্যাক্স দিয়ে, তাহলে তো মানুষ মারা যাবে, এটা তো উচিত নয়। তো এই সল্ট লয়ের বিরুদ্ধেই গান্ধীজি আন্দোলন করেছিলেন, এবং যখন তিনি ওই প্রস্তুতিকৃত লবণ তুলে নিলেন ডান্ডি বিচে গিয়ে হাতে করে, তখন এই লবণ আইন ভঙ্গ হয় এবং সারা দেশ জুড়ে সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্টের আঁচ ছড়িয়ে পড়ে। গান্ধীজি এই লবণ আইন ভঙ্গ করার মাধ্যমে দেশবাসীকে বার্তা দেন। কিছু কি কি বার্তা দেন? তিনি সমগ্র দেশবাসীর কাছে নন ভায়োলেন্স এবং ট্রুথের প্লেজ করেন। তিনি বলেন প্রত্যেককে যে যেখানে যেখানে লবণ আইন ভঙ্গ করা সম্ভব সেখানে সেখানে তোমরা লবণ আইন ভঙ্গ করো। তিনি বলেন গভর্নমেন্টকে কোনো ট্যাক্স দিও না। যারা লয়ার ছিল, যারা স্টুডেন্ট ছিল, যারা গভর্নমেন্ট সার্ভিস হোল্ড করতো বা সিভিল সার্ভেন্ট যারা ছিল, তাদের প্রত্যেককে বয়কট করতে বলেন কোর্ট, কলেজ, গভর্নমেন্ট সার্ভিস। বিদেশি মদের দোকান, বিদেশি কাপড়ের দোকানের সামনে পিকেটিং করার অনুরোধ করেন প্রত্যেককে। এবং তার এই ডাকে সাড়া দিয়ে গুজরাট থেকে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু সঙ্গে সঙ্গে যোগ দিয়েছিল। প্রায় 300 জন গুজরাটের গ্রামের মানুষ বা ভিলেজ অফিসিয়াল যদি বলি, তারা রিজাইন করেছিল গান্ধীজির এই অ্যাপিলে সাড়া দিয়ে তৎক্ষণাৎ। তারপর তো আস্তে আস্তে সারা ভারত জুড়ে এই আন্দোলনটি ছড়িয়ে পড়ে। কংগ্রেস ওয়ার্কিং কমিটি বা সিডব্লিউসি বা কংগ্রেস ওয়ার্কার যারা ছিল
তারা মূলত এই আন্দোলন পরিচালনার দায়িত্ব নেয় বিভিন্ন জায়গায়। আরেকটি কথা বলে রাখি প্রসঙ্গক্রমে, যে সুভাষ বোস বা আমাদের মহামান্য নেতাজি বা মাননীয় নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি গান্ধীজির এই সল্ট মার্চকে তুলনা করেছিলেন নেপোলিয়ানের প্যারিস মার্চের সাথে। তো পরীক্ষা এটা আসতে পারে যে গান্ধীজির ডান্ডি মার্চকে নেপোলিয়ানস মার্চ টু প্যারিস হিসাবে কে তুলনা করেছিলেন? উত্তর তখন হবে সুভাষচন্দ্র বসু। সল্ট ডিসোবিডিয়েন্স মুভমেন্ট কিভাবে ছড়িয়ে পড়ে সারা ভারতে, সেটা আমাদের এবার একটু জেনে নেব। বলে রাখি, এই সল্ট ডিসোবিডিয়েন্স মুভমেন্টে পরপর মেন কিছু নেতারা অ্যারেস্ট হন। তো সেই জন্য তাদের অ্যারেস্টের ডেটগুলো খুব গুরুত্বপূর্ণ, তাদের অ্যারেস্টের ক্রোনোলজিগুলো খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে নেহেরু আর গান্ধীর অ্যারেস্ট থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। 14ই এপ্রিল 1930 সালে জওহরলাল নেহেরুকে অ্যারেস্ট করা হয় এবং সেই অ্যারেস্টের প্রতিবাদে মাদ্রাস, ক্যালকাটা, করাচি প্রভূত জায়গায় বিক্ষোভ দেখা দেয়। 4ই মে 1930 সালে গান্ধীজিকে অ্যারেস্ট করা হয়। কেন অ্যারেস্ট করা হয়? কারণ গান্ধীজি ঘোষণা করেছিলেন যে ধরাসানা সল্ট ওয়ার্কাররা যে আন্দোলন করছে বা তারা যে স্ট্রাইক করছে, সেই স্ট্রাইককে তিনি নেতৃত্ব দেবেন। সেই জন্য 4 মে 1930-তে গান্ধীজিকে প্ররোচনার অভিযোগে অর্থাৎ উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় এবং তাকে কোথায় রাখা হয় এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। শুধু পড়লে হবে না, পরীক্ষায় কোনগুলো আসে সেটাও জানতে হবে। আমি যেটা বারবার বলি, পরীক্ষায় প্রশ্ন আসে যে গান্ধীজিকে অ্যারেস্ট করে কোন জেলে রাখা হয়। মনে রাখবি, ইয়েরওয়াড়া জেলে রাখা হয় গান্ধীজিকে। এবং গান্ধীজির এই অ্যারেস্টের বিরুদ্ধে বোম্বে, দিল্লি, ক্যালকাটা, সোলাপুর প্রভৃতি জায়গায় এক মাস প্রোটেস্ট লক্ষ্য করা যায়। সোলাপুরে তো এমন হয়েছিল যে সাধারণ মানুষ বা সোলাপুরের যারা ওয়ার্কার আছে তারা লিকার শপ, পুলিশ স্টেশন ইত্যাদি প্রভৃতি সমগ্র জায়গায় প্রতিরোধ করেছিল। সমগ্র জায়গায় তারা বেশ কিছু জায়গা পুড়িয়েও দেয়, যেমন আমরা দেখতে পাই লিকার শপগুলো তারা সবই পুড়িয়ে দিয়েছিল। তো সোলাপুরে একটু হিংসাত্মক রূপ নিয়েছিল গান্ধীজির অ্যারেস্টের বিরুদ্ধে প্রতিবাদটা। তো যাই হোক, গান্ধীজির অ্যারেস্টের পর সিডাব্লিউসি বা কংগ্রেস ওয়ার্কার কমিটি 3টে জিনিস স্যাংশন করে। কি? এক হচ্ছে, যেগুলো রায়তওয়ারি এরিয়া আছে, যেগুলো রায়তরা ট্যাক্স দেয় গভর্নমেন্টকে, তাদের বলে যে তোমরা রেভিনিউ দিও না। জমিদারি এরিয়ায় চৌকিদারা ট্যাক্স ক্যাম্পেইন যেটা আছে, সেই চৌকিদারিয়া ট্যাক্সটা দিতে বারণ করে, অর্থাৎ নো চৌকিদারা ট্যাক্স ক্যাম্পেইনই প্রচলন করেন। সেন্ট্রাল প্রভিন্সের যে অনৈতিক ফরেস্ট ল আছে, সেই ফরেস্ট লকে ভায়োলেট করতে বলে। তো এইখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নেহেরু কবে অ্যারেস্ট হয় এবং গান্ধী কবে অ্যারেস্ট হয় এবং গান্ধীজিকে কোন জেলে রাখা হয়। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। তো গান্ধীজির অ্যারেস্ট হলো, জওহরলাল নেহেরুর অ্যারেস্ট হলো। প্রথমে তো জওহরলাল নেহেরু অ্যারেস্ট হয়েছিল, তারপর গান্ধীজি। তো যাই হোক, এর ফলে কি সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট বন্ধ হয়ে গেল গান্ধীজিকে অ্যারেস্ট করা হলো বলে? না, বরঞ্চ আরো বেশি করে ছড়িয়ে গেছিল বহু ভারতের চারিদিকে। বহু মানুষ, গান্ধীজির যারা ফলোয়ার ছিলেন দেশের বিভিন্ন জায়গায়, তারা নিজ নিজ গুণে নিজ নিজ এলাকায় এই মুভমেন্টকে নেতৃত্ব দিয়েছিলেন এবং যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের নামগুলো গুরুত্বপূর্ণ, মাঝে মাঝে পরীক্ষায় আসতে দেখা যায়। যেমন তামিলনাড়ুতে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার নাম চক্রবর্তী রাজাগোপালাচারী, তোমরা নিশ্চয়ই নাম শুনে থাকবে। তিনি ত্রিচিনোপল্লী থেকে ভেদারানিয়াম, তাঞ্জোর উপকূলের একটি জায়গা, সেখানে তিনি সল্ট মার্চ করেছিলেন এবং তাকে অ্যারেস্ট করা হয় 30 এপ্রিল। মালাবারে ভাইকম সত্যাগ্রহ নেতৃত্ব দিয়েছিলেন কে কেলাপ্পা, যিনি কালিকট থেকে পেন্নাউড়ে যাত্রা করেন, একটা সল্ট মার্চ করেন, সল্ট ল ব্রেক করেন। অন্ধ্র রিজিয়নে বহু মানুষ নেতৃত্ব দিয়েছিল, কিন্তু অন্ধ্র রিজিয়নের গুরুত্বপূর্ণ যে বিষয়টা ছিল সেটা হলো সেখানে বিভিন্ন জায়গায় একটা মিলিটারি ক্যাম্প গড়ে উঠেছিল কংগ্রেস ওয়ার্কিং কমিটির, যার নাম তারা দিয়েছিল শিবিরাম, অন্ধ্র ভাষায় শিবিরাম। অর্থাৎ ক্যাম্পগুলো কেন গড়ে উঠেছিল? যাতে সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট সম্পর্কে মানুষকে সচেতন করা যায়, নেতৃত্ব দেওয়া যায় সামনে থেকে। সেই জন্য অন্ধ্রের বিভিন্ন জায়গায় মিলিটারি স্টাইল অফ ক্যাম্প গড়ে উঠেছিল। আসামে যেটা হয়েছিল খুব গুরুত্বপূর্ণ, যদি বলা হয় যে স্টুডেন্টদের সব থেকে বেশি সাপোর্ট কোন জায়গায় লক্ষ্য করা যায় সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্টের ক্ষেত্রে, তাহলে উত্তর হবে আসাম। কারণ আসামে স্টুডেন্টরা কানিংহাম সার্কুলারের বিরুদ্ধে স্ট্রাইক করেছিল। কানিংহাম সার্কুলারে কি বলা ছিল, কোনো স্টুডেন্ট যদি পলিটিক্সে অংশগ্রহণ করে, রাজনীতিতে অংশগ্রহণ করে, তবে তাকে বিতাড়িত করা হবে সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে। এর বিরুদ্ধে স্টুডেন্টদের একটা মাস প্রোটেস্ট, মাস স্ট্রাইক লক্ষ্য করা যায় আসামে 1930-এর মে মাসের দিকে। ওড়িশায় যিনি সল্ট সত্যাগ্রহ নেতৃত্ব দিয়েছিলেন তার নাম গোপাল বন্ধু চৌধুরী। বাংলা যেটা হয়েছিল, বাংলায় কংগ্রেস দুভাগে ভাগ হয়ে যায়, কারণ তখন ক্যালকাটা কর্পোরেশনের ইলেকশন চলছিল, মেয়র নির্বাচন ছিল। সেই মেয়র নির্বাচনের উপর ভিত্তি করে কংগ্রেস দুভাগে ভাগ হয়ে যায়। একদিকে চলে যান সুভাষ বসু এবং তার দলবল, আরেকদিকে চলে যান জে এম সেনগুপ্ত এবং তার অনুরাগীরা। যাই হোক, আলটিমেটলি ইলেকশনে সুভাষ বসুই জেতেন, তিনি ক্যালকাটা কর্পোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত হন।
চট্টগ্রামে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা লক্ষ্য করা গেছিল। মানে এই যে সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্টটা, আমরা ভাবি যে এটা ব্যর্থ হয়ে গেছিল, কারণ আমরা তো গান্ধীজির বেশিরভাগ আন্দোলনই ব্যর্থ হিসাবে বুঝতে পারি বা ব্যর্থ হিসাবে চিনতে পারি সব জায়গায়। কিন্তু মনে রাখতে হবে যে কিছু কিছু মানুষ এমন থাকে, আমি আবারও বলি, যারা ঝড় হয়ে কিছু সময় আগুন জ্বালিয়ে চলে যায়, তারপর সেই আগুনটা চারিদিকে ছড়িয়ে পড়ে। গান্ধীজি এরকম মানুষ ছিল। তিনি হয়তো আন্দোলনগুলি চালিয়ে মাঝপথে বন্ধ করে দিতে পারেন, কিন্তু তার আন্দোলনের প্রভাবে আরো বহু আন্দোলন গড়ে উঠেছিল। তার মধ্যে একটা হচ্ছে চিটাগং আর্মেরি রেড, এটা বৈপ্লবিক কর্মকাণ্ডে ছিল। চট্টগ্রামে যে অস্ত্রাগার ছিল, সেই অস্ত্রাগার লুণ্ঠন করেছিল মাস্টার দা সূর্য সেন, অঙ্কের মাস্টার, জনপ্রিয় মাস্টার প্রীতিলতা ওয়াদ্দেদার তার ছাত্রী ছিল, তাদেরকে সাথে নিয়ে 18 এপ্রিল 1930 সালে। এবং এই সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্টের আঁচেই বা সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট যখন চলছিল 1930-এর সময়টা, তখন কিন্তু বাংলায় টোটাল প্রায় 56টা ঘটনা লক্ষ্য করা যায় বৈপ্লবিক কর্মকাণ্ড হিসাবে, যেগুলো পরিচিত। সুতরাং বুঝতেই পারছো যে সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট আরো কত আন্দোলনের সৃষ্টি করেছিল, কত ছোট ছোট আন্দোলনকে, ছোট ছোট নেতাদেরকে সাহস জুগিয়েছিল তাদের এগিয়ে যাওয়ার জন্য। এটা কিন্তু সম্ভব হয়েছিল গান্ধীজির জন্য। বিহারে যেটা হয়েছিল, বিহারে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার নাম অম্বিকা কান্ত সিনহা। তিনিও শর্ট মার্চের নেতৃত্ব দিয়েছিলেন, তিনিও শর্ট আইন বন্ধ করেন বিহারে। পেশোয়ারটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে, প্রতিবার ডাব্লিউবিসিএস এর প্রশ্ন আসে যে পেশোয়ারে সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্টের নেতৃত্ব কে দিয়েছিলেন। খান আব্দুল গফর খান ওরফে বাদশা খান ওরফে ফ্রন্টিয়ার গান্ধী ওরফে সারাদি গান্ধী। 23 এপ্রিল 1930 সালে খান আব্দুল গাফফারকে অ্যারেস্ট করা হয়। কেন অ্যারেস্ট করা হয়? কারণ বলা হয় তিনি নাকি যে প্রভোগ করছেন, মাসকে প্রভোগ করছেন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। তো এই খান আব্দুল গফর কার গুরুত্বপূর্ণ কেন, এটা মাথায় প্রশ্ন আসতেই পারে। ইনি এমন একজন ব্যক্তি যিনি ভারতের সর্বোচ্চ সম্মান পেয়েছেন, আবার পাকিস্তানের সর্বোচ্চ সম্মানও পেয়েছেন। তো তিনি খুদাই খিদমতগার নামে একটি দল গঠন করেছিলেন, যাকে রেড শার্টও বলা হয়, যাকে সার্ভেন্টস অফ দ্য গডও বলা হয়। খুদাই খিদমতগার কি মানে কিরকম দল ছিল, কেন গুরুত্বপূর্ণ? কারণ খুদাই খিদমতগার ছিল ওয়ার্ল্ডের বা পৃথিবীর প্রথম নন ভায়োলেন্ট আর্মি। অবাক ব্যাপার, আর্মি তো অনেকে তৈরি করে, কিন্তু নন ভায়োলেন্ট আর্মি কজন তৈরি করে? খান আব্দুল গফফর খান করেছিলেন, ফ্রন্টিয়ার গান্ধী করেছিলেন। নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সে তিনি গান্ধীজির আদর্শগুলোকে পরিচালনা করতেন, নন ভায়োলেন্ট ভাবে তিনি প্রোটেস্ট করতেন, সেই জন্য তাকে ফ্রন্টিয়ার গান্ধী বলা হয়। তো এই খান আব্দুল গফফর খান কিন্তু পৃথিবীর প্রথম নন ভায়োলেন্ট আর্মি তৈরি করে, এবং তিনি তার যে চিন্তাধারা, তার যে ভাবধারা রাজনৈতিক, সেটা প্রকাশ করতেন প্রথম পুস্তু পলিটিক্যাল মান্থলি পুখতুন মাধ্যমে। পুস্তু হচ্ছে আফগানিস্তানের ভাষা। তো এই খুদাই খিদমতগারের অবজেক্টিভ কি ছিল, এটা পরীক্ষায় আসে, বিভিন্ন সময়ে দেখা গেছে পরীক্ষায় আসতে। মনে রাখবে এই খুদাই খিদমতগার বা রেড শার্ট যে অর্গানাইজেশনটা খান আব্দুল গফফর খান তৈরি করেছিলেন, তার উদ্দেশ্য ছিল ব্রিটিশদের বিরুদ্ধে একটি সিভিল রেজিস্ট্যান্স গড়ে তোলা। সিভিল রেজিস্ট্যান্ট কথার অর্থ কি? একটা জনগণকে ব্রিটিশ রেজিস্ট্যান্টের বিরুদ্ধে সহযোগ মানে কি বলবো, সচেতন করা, অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে ব্রিটিশদের বিতাড়িত করা ভারত থেকে। তখন তো ভারত পাকিস্তান বলে আলাদা ছিল না, যদিও পরবর্তীকালে এই নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স পাকিস্তানের মধ্যে চলে যায়, কিন্তু তখন লক্ষ্য ছিল একটাই, ব্রিটিশদের বিতাড়িত করা। এই খুদাই খিদমতগারের অবজেক্টিভ কিন্তু এটাই ছিল, এটা পরীক্ষায় আসে। আবারও বলছি, খান আব্দুল গফফর খান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে। এপ্রিল 23, 1930 অর্থাৎ যে সময় খান আব্দুল গফফর খানকে অ্যারেস্ট করা হয়, সেই সময় একটা বিরাট বড় ঘটনা ঘটেছিল, খুব গুরুত্বপূর্ণ ঘটনা। এর জন্য গাড়োয়াল রাইফেল সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে, তাদের যারা সদস্য ছিল তখনকার। সেটা হয়েছিল কি, যে খান আব্দুল গফফর খানকে এবং কংগ্রেসের অন্যান্য নেতাদের যখন অ্যারেস্ট করা হয় এনডব্লিউএফপি থেকে, তখন জনগণ রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করে, তাদের অনুরাগীরা রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করে। ব্রিটিশ সরকার গাড়োয়ালের যে রেজিমেন্ট ছিল, গাড়োয়াল রাইফেল, তাদেরকে আদেশ করে যে তোমরা গুলি চালাও ওই মানুষগুলোর উপর। যে মানুষগুলো প্রোটেস্ট করছিল তারা আনআর্ম ছিল, তারা নন ভায়োলেন্ট মেথডেই প্রোটেস্ট করে। কিন্তু গাড়োয়াল রাইফেল একটা বিরাট বড় কাজ করেছিল, সেটা হচ্ছে তারা ব্রিটিশ অফিসারদের আদেশ মানেনি, নির্দেশ মানেনি। ঠিক সিপাহী বিদ্রোহের সময় যেমন হয়েছিল, মিরাটের সৈন্যরা 10ই মে 1857 সালে ব্রিটিশ অফিসারদের নির্দেশ মানেনি, তারা দিল্লির দিকে যাত্রা শুরু করেছিল ব্রিটিশ অফিসারদের আইন অমান্য করে। ঠিক একইভাবেও এখানেও কিন্তু এই গাড়োয়াল রাইফেলরা রিফিউজ টু ফায়ার অন অ্যান আনআর্মড ক্রাউড। সোলাপুরে যেটা হয়েছিল, আমি আগেই বললাম যে সোলাপুরে যারা টেক্সটাইল ওয়ার্কার ছিল 7ই মে, তারা প্রচুর পরিমাণ আন্দোলন করে এবং কিছু কিছু ক্ষেত্রে সেটা হিংসাত্মক পর্যায়ে পৌঁছে যায়। ধরাশোনায় যেটা হয়েছিল এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ধরাশোনা সল্ট ওয়ার্কারদের আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কথা ঘোষণা করার জন্যই গান্ধীজিকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু তাই বলে সেখানে যে আন্দোলন বন্ধ হয়ে গেছিল তা নয়। সরোজিনী নাইডু, ইমাম সাহিব এবং গান্ধীজির ছেলে মনিলাল এই ধরাশোনা সল্ট ওয়ার্কারদের যে স্ট্রাইক আছে
তার নেতৃত্ব দিয়েছিলেন। এবং এই সময় একটা বিরাট বড় ঘটনা ঘটেছিল, এখান থেকেও প্রশ্ন আসে যে সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট যে জার্নালিস্ট কভার করেন তার নাম কি? তার নাম হচ্ছে উইলিয়াম ওয়েভার। ইনি গান্ধীজির সল্ট মার্চেরও একটা ডকুমেন্টারি করেন। সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্টে বিশেষ করে ধরাশোনা সল্ট ওয়ার্কাররা যখন স্ট্রাইক করছে, যখন তাদের উপর লাঠিচার্জ করা হচ্ছে এবং সেই লাঠিচার্জে 320 জন আহত হচ্ছে, 2 জন মারা যাচ্ছে, তার সম্পূর্ণ তথ্যচিত্র এই জার্নালিস্ট করেছিলেন, অর্থাৎ উইলিয়াম ওয়েবার। এই জার্নালিস্টের নামটাও গুরুত্বপূর্ণ, মাঝে মাঝে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। মণিপুর আর নাগাল্যান্ডে নেতৃত্ব দিয়েছিলেন রানী গাইডিউল নামক একটি বাচ্চা মেয়ে, যার বয়স ছিল মাত্র 13 বছর। তাকে নেতৃত্ব দেওয়ার অপরাধে, তিনি ফরেস্ট ল ব্রেক করছিলেন, এই অপরাধে তাকে গ্রেফতার করা হয়, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অবশেষে যখন ভারত স্বাধীন হয়, জওয়াহরলাল নেহরু তার সাথে জেলে দেখা করতে যান এবং তাকে মুক্তি দেন, আর তখন জওয়াহরলাল নেহরু তাকে রানী হিসাবে উপাধি দেন। এই রানী গাইডিলু থেকে দুটো প্রশ্ন এসেছে। এক হচ্ছে ভারতের স্বাধীন ভারতের ট্রাইকালার ফ্ল্যাগ কে মানে উত্তোলন করেছিল 1930 সালে? রানী গাইডিলু। এবং এই সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্টে মণিপুর নাগাল্যান্ড থেকে কে নেতৃত্ব দিয়েছিলেন, বা মণিপুর থেকে কে নেতৃত্ব দিয়েছিলেন? রানী গাইডিলু। তো ফর্মস অফ মোবিলাইজেশন, তো সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট তো মানুষ যারা সল্ট আইন বন্ধ করছে, যারা পিকেটিং করছে, সেইভাবে প্রচার করা হচ্ছে, কিন্তু মাস যে জনগণের মধ্যে ছড়িয়ে গেছিল, মেয়েদের পার্টিসিপেশন সব থেকে বেশি দেখা গেছিল সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্টে। এটা কেন হয়েছিল? এই ভাবধারাগুলো প্রচার কিভাবে করা হচ্ছিল? বিভিন্ন প্রভাত ফেরি, বানর সেনা, মূলত বাচ্চাদের নিয়ে গড়ে তোলা হয়েছিল বানর সেনা। মহিলা বা একদম মেয়েদের নিয়ে, যারা টিনেজার, মেয়েদের নিয়ে তৈরি করা হয়েছিল মঞ্জরি সেনা। সিক্রেট পত্রিকা, ম্যাজিক ল্যান্টার্ন শো এর মাধ্যমে এই বিপ্লবী চিন্তাধারা বা এই মুভমেন্টের চিন্তাধারাকে সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়। ইম্প্যাক্ট কি হয়েছিল, এই আন্দোলনের প্রভাব কি হয়েছিল? এক হয়েছে যে ব্রিটিশরা যে ফরেন ক্লথের ইম্পোর্ট করতো এবং আদার যে সমস্ত আইটেমের ইম্পোর্ট করতো, সেগুলো খুব কমে যায়, তাদের ইম্পোর্টের মানে হার খুব কমে যায়। গভর্নমেন্ট লিকার বিক্রি করে এক্সাইজ এবং ল্যান্ড রেভিনিউ থেকে যে প্রচুর পরিমাণ রাজস্ব আদায় করতো, সেখানে গভর্নমেন্ট এক হিউজ লসের সম্মুখীন হয়। নাম্বার 3, লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে ইলেকশন ছিল সেগুলো বয়কট করা। এই তিনটে মূলত প্রভাব পড়েছিল ব্রিটিশ সরকারের উপরে, অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে তারা লস হয়, তারা এফেক্টেড হয় এর ফলে। এবার যদি দেখি জনগণের কোন স্তরে কিরকম পার্টিসিপেশন দেখা গেছিল, তাহলে আমি আবারও বলছি যে ওমেনদের পার্টিসিপেশন নন কোঅপারেশন মুভমেন্টে যা হয়েছিল তার থেকেও বেশি হয়েছিল সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্টে। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আছে যে এই মুভমেন্টগুলোর মধ্যে ওমেনদের পার্টিসিপেশন সব থেকে বেশি কোথায় দেখা যায়? উত্তর হচ্ছে সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট। স্টুডেন্টসরা, আমি তো বললামই, আসামে এক মাস প্রোটেস্ট দেখা গেছিল, স্টুডেন্টরাও পার্টিসিপেট করেছিল, চাষিরাও পার্টিসিপেট করেছিল। বিজনেসম্যানদের ক্ষেত্রে যেটা হয়েছিল, তামিলনাড়ু আর পাঞ্জাবে প্রথম দিকে বিজনেসম্যানরা এই মুভমেন্টে অংশগ্রহণ করে, কিন্তু পরের দিকে আর অংশগ্রহণ করেনি। মুসলিমদের ক্ষেত্রে যেটা হয়েছিল, এনডব্লিউএফপিতে বা নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সে মুসলিমরা খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিল। ত্রিপুরা এবং ঢাকার যারা মিডিল ক্লাস মুসলিম আছে তারাও পার্টিসিপেট করেছিল, কিন্তু বেশিরভাগই এখানে অংশগ্রহণ করেনি। ট্রাইবালদের অ্যাক্টিভ পার্টিসিপেন্ট দেখতে পাওয়া যায়, কারণ ট্রাইবালরা মূলত ফরেস্ট ল ব্রেক করার বিরুদ্ধে আন্দোলনটা করেছিল, তো সেই জন্য ট্রাইবালদের অ্যাক্টিভ পার্টিসিপেন্ট দেখতে পাওয়া যায়। আর ওয়ার্কার যদি বলি, তাহলে তো ওয়ার্কারদের কথা বলারই নয়, কারণ ধরাসানা, সোলাপুর, ক্যালকাটা, মাদ্রাজ, বোম্বে প্রভৃতি জায়গায় ওয়ার্কাররাই আন্দোলনটা চালিয়ে নিয়ে যায়। গভর্নমেন্ট কি ব্যবস্থা নিয়েছিল বা গভর্নমেন্টের রেসপন্স কেমন ছিল? 1930 সালে জুলাই মাসে লর্ড আরউইন কংগ্রেসকে বলে যে চলো একটা রাউন্ড টেবিল কনফারেন্স করা যাক, লন্ডনে হোক সেটা, যেখানে ডোমিনিয়ন স্ট্যাটাস নিয়ে আলোচনা করা হবে। এবং তিনি বলেন যে কংগ্রেস থেকে যে দুজন নেতৃত্ব দেবেন, অর্থাৎ তেজ বাহাদুর সপ্রু এবং এম আর জয়কার, তাদের কথা শোনা হবে। তাদের কথা শুনে কংগ্রেস এবং ব্রিটিশ গভর্নমেন্টের মধ্যে যাতে একটা শান্তি বজায় থাকে সেগুলো বিবেচনা করা হবে, লর্ড আরউইন বলে। কিন্তু এই যে রাউন্ড টেবিল কনফারেন্স ছিল, অর্থাৎ প্রথম রাউন্ড টেবিল কনফারেন্স, সেটাও কিন্তু ব্যর্থ হয়। সেটা হয় না, মানে সেটা আলটিমেটলি কংগ্রেস সেখানে যায় না, কারণ তখন সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট চলছিল। আগস্ট 1930-এ মতিলাল নেহরু এবং জওহরলাল নেহরু বাবা ছেলে দুজন মিলে পুনের যে ইয়েরওয়াড়া জেল ছিল, গান্ধীজি যেখানে ছিলেন, সেখানে দেখা করতে চান গান্ধীজির সাথে, যে কিভাবে বিদ্রোহটাকে দমন করা বলবো না, কিভাবে একটা সেটেলমেন্ট করা যায় ব্রিটিশদের সাথে, সেই বিষয়ে আলোচনা করতে। তো যাই হোক, নেহেরু আর গান্ধীজি অবশেষে আলোচনা করে তারা 3টে বিষয় ডিমান্ড করেন। এক হচ্ছে রাইট অফ সেসেশন ফ্রম ব্রিটেন, কমপ্লিট ন্যাশনাল গভর্নমেন্ট উইথ কন্ট্রোল ওভার ডিফেন্স অ্যান্ড ফিনান্স। ন্যাশনাল গভর্নমেন্ট হবে, কিন্তু ডিফেন্স আর ফিনান্সে পুরোপুরি কন্ট্রোল দিতে হবে। অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ট্রিব্যুনাল টু সেটেল ব্রিটিশ ফাইন্যান্সিয়াল ক্লেমস। ব্রিটেন যে ফাইন্যান্সিয়াল ক্লেমগুলো করে সেগুলো বিচার বিবেচনার জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট, একটা স্বাধীন ট্রিব্যুনাল তৈরি করা হবে।
রাউন্ড টেবিল কনফারেন্সের কথা যখন আসলো, আমি বলে দিই 3টে রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল 1930, 31, 32, 3টেই লন্ডনে। আইএনসি কেবলমাত্র সেকেন্ডে পার্টিসিপেট করেছিল। প্রথম যে রাউন্ড টেবিলটা 12 নভেম্বর 1930 হওয়ার কথা ছিল, সেটা লন্ডনে হয়েছিল লর্ড আরউইনের দ্বারা, এবং সেখানে সাইমন কমিশনের রিপোর্ট ডিসকাস করার জন্য ডাকা হয়েছে। যাই হোক, সেটা পরবর্তীকালে ভেস্তে যায়, আমি বললাম। গান্ধী আরউইন প্যাক্ট 1931। অনেকে ভাবে যে এই গান্ধী আরউইন প্যাক্ট হয়েছিল হয়তো রাউন্ড টেবিল কনফারেন্সে। না, গান্ধী আরউইন প্যাক্ট হয়েছিল দিল্লিতে বসে, এই জন্য এটা দিল্লি প্যাক্ট হিসাবেও ঘোষণা করা হয় এটাকে, বা দিল্লি প্যাক্ট হিসাবেও পরিচিত। 5 মার্চ 1931 গান্ধীজি আর আরউইনের মধ্যে এই প্যাক্টটা হয়। 25 জানুয়ারি 1931 গান্ধীজি এবং যারা সিডাব্লিউসির আদার্স মেম্বার ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়, আনকন্ডিশনালি মুক্তি দেওয়া হয়, মানে শর্তহীনভাবে মুক্তি দেওয়া হয়। 1931 5ই মার্চ অবশেষে গান্ধী আর আরউইনের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে কংগ্রেস এবং ব্রিটিশ গভর্নমেন্ট ইকুয়াল ফুটিং এ থাকে। এর আগে যে সমস্ত চুক্তি হয়েছিল কংগ্রেস আর ব্রিটিশ গভর্নমেন্টের মধ্যে, সেখানে দেখা গেছিল কংগ্রেসের দাবিগুলোকে একদমই মানা হয় না, কংগ্রেস সবসময় নিচের দিকে থাকে, মানে কংগ্রেস সবসময় ইনফেরিয়র। কিন্তু এই চুক্তি এমন একটি চুক্তি যেখানে কংগ্রেস আর ব্রিটিশ গভর্নমেন্ট ইকুয়াল ফুটিং এ থাকে। আরউইন গান্ধীজির কোন কোন দাবিগুলো মেনে নিয়েছিল? এক হচ্ছে ইমিডিয়েট রিলিজ অফ অল পলিটিক্যাল প্রিজনার্স নট কনভিক্টেড অফ ভায়োলেন্স, যারা ভায়োলেন্সের সাথে জড়িত নয়, যে সমস্ত রাজনৈতিক বন্দী তাদের প্রত্যেককে মুক্তি দেওয়া। রিমিশন অফ অল ফাইন্স নট ইয়েট কালেক্টেড, যে সমস্ত ফাইন এখনো পর্যন্ত কালেক্ট হয়নি সেগুলোকে রিমিট করে দেওয়া, সেগুলোকে মাফ করে দেওয়া। রিটার্ন অফ অল ল্যান্ডস নট ইয়েট সোল্ড টু থার্ড পার্টিস, যে সমস্ত ল্যান্ডকে এখনো থার্ড পার্টির কাছে বিক্রি করে দেওয়া হয়নি সেগুলো রিটার্ন করে দেওয়া। লেনিয়েন্ট ট্রিটমেন্ট টু দোজ গভর্নমেন্ট সার্ভেন্টস হু হ্যাড রিজাইন, যে সমস্ত গভর্নমেন্ট সার্ভেন্ট যারা নাকি রিজাইন করেছিল চাকরি থেকে সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্টে পার্টিসিপেট করে, তাদের সাথে যেন ভালো ব্যবহার করা, অত্যাচার যাতে না করা হয়। রাইট টু মেক সল্ট ইন কোস্টাল ভিলেজেস ফর পার্সোনাল কনজামশন নট ফর সেল, উপকূলবর্তী যে সমস্ত গ্রাম আছে সেখানে ভারতীয়দের অধিকার দেওয়া অধিকার দেওয়া হলো সল্ট তৈরি করার জন্য, যে পার্সোনাল ইউজের জন্য তুমি সল্ট তৈরি করতে পারো কিন্তু তুমি বিক্রি করতে পারবে না। রাইট টু পিসফুল অ্যান্ড নন অ্যাগ্রেসিভ পিকেটিং, উইথড্রয়াল অফ এমার্জেন্সি অর্ডিন্যান্স, যে সমস্ত এমার্জেন্সি অর্ডিন্যান্স জারি করা হয়েছিল সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্টের সময়কাল, সেগুলোকে তুলে নেওয়া হয়। এই কটা দাবিতে লর্ড আরউইন মেনেছিল। আর লর্ড আরউইন যেগুলো মানেনি সেই দুটো দাবি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এক হচ্ছে যে পুলিশ এক্সেসের বিরুদ্ধে পাবলিক এনকোয়ারি করা হোক, এটা মানেনি। দুই, যেটা সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তোমরা জানো নিশ্চয়ই যে লাহোর বোমা মামলায় ভগৎ সিং এর তখন বিচার চলছিল এবং ভগৎ সিংকে ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছিল। গান্ধীজি বলেছিল যে ভগৎ সিংকে ডেথ সেন্টেন্স না দিয়ে লাইফ সেন্টেন্স দেওয়া হোক, তাকে মৃত্যুদণ্ড না দিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক, কিন্তু লর্ড আরউইন এটা মানেনি। এবং গান্ধীজি এটা নিয়ে পরবর্তীকালে আর খুব একটা বেশি চেষ্টাও করেননি, যার জন্য অনেকে গান্ধীজি সমালোচনা করেছিলেন যে গান্ধীজি যদি আরেকটু চেষ্টা করতেন তাহলে ভগৎ সিং এর হয়তো ফাঁসি হতো না। তো যাই হোক, লর্ড আরউইন মানেনি যেগুলো, তার মধ্যে 2 নম্বরটা খুব গুরুত্বপূর্ণ, যে তিনি মানেনি। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে এর মধ্যে কোনটা লর্ড আরউইন মানেনি, বা গান্ধী আরউইন প্যাক্টে ব্রিটিশরা কোনটা মানেনি, তখন কিন্তু এই ভগৎ সিং এর কথাটা আসবেই আসবে। আর গান্ধীজি কি ব্রিটিশদের কথা কি মেনেছিলেন, বা গান্ধীজি কি বলেছিলেন, কিসে রাজি হয়েছিলেন? গান্ধীজি বলেছিলেন যে আমি আজকে থেকে সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্টকে সাসপেন্ড করছি। 5ই মার্চ 1931 দিল্লি প্যাক্ট বা গান্ধী আরউইন প্যাক্টের মাধ্যমে সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট সাসপেন্ড হয়, এবং আমি এটা কথা দিচ্ছি যে আমি যে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স হবে বা নেক্সট রাউন্ড টেবিল কনফারেন্স হবে সেটাই আমি পার্টিসিপেট করব। তো এই ছিল সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্টের আলোচনা। এবার প্রশ্ন হলো এখান থেকে কি কি প্রশ্ন আসবে স্যার? দেখো, একদম ভালো করে বলছি, যে যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে বলছি সেই যে জায়গাগুলো থেকেই প্রশ্ন আসে, ভালো করে জানবে। এক হচ্ছে গান্ধীজির 11 ডিমান্ডগুলো সব কটা জানার দরকার নেই, আসে না এখান থেকে। প্রশ্ন এটাই আসবে যে সল্টকে কেন বেছে নেওয়া হয়েছিল, এখান থেকে শুরু হবে। ডান্ডি মার্চ থেকে শুরু হবে, কবে ডান্ডি মার্চ অভিযান শুরু হয়েছিল, কবে শেষ হয়েছিল। সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্টে অ্যারেস্ট করা হয় কাকে, কবে, নেহেরুকে কবে অ্যারেস্ট করা হয়, গান্ধীজিকে অ্যারেস্ট কবে করা হয়, এবং কোথায় তাকে রাখা হয়, কোন জেলে তাকে রাখা হয়। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে সত্যাগ্রহ যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল, সেই সত্যাগ্রহের নেতা কারা ছিল, তারা কিভাবে নেতৃত্ব দিয়েছিল, এবং তারপরে সেটা হচ্ছে ইম্প্যাক্ট কি হয়েছিল। মাসের পার্টিসিপেশন, ওমেনের পার্টিসিপেশন খুব গুরুত্বপূর্ণ, আসামের স্টুডেন্টের পার্টিসিপেটটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন আসে। আর গভর্নমেন্টের রেসপন্স বলতে গেলে, যে প্রথম রাউন্ড টেবিল কনফারেন্সটা হওয়ার কথা ছিল সেখানে কংগ্রেসের পক্ষ থেকে কারা পার্টিসিপেট করবে হিসাবে কথা ছিল, তেজ বাহাদুর সপ্রু এবং এমআর জয়কার। এই দুটো প্রশ্ন আসে, কংগ্রেসের পক্ষ থেকে কারা পার্টিসিপেট করবে বলে ঘোষণা করা হয়েছিল। মতিলাল নেহরু এবং জওয়াহরলাল নেহরু কোথায় গান্ধীজির সাথে মিট করতে চান, তাদের ডিমান্ডগুলো। গান্ধী আরউইন প্যাক্ট, এই কটা থেকেই প্রশ্ন আসে, এর বাইরে আর প্রশ্ন সাধারণত আসে না। গান্ধী আরউইন প্যাক্টের মধ্যে প্রতিটা চুক্তি যাদের মধ্যে যা হয়েছিল, যেগুলো ব্রিটিশরা মেনেছিল, যেগুলো ব্রিটিশরা মানেনি, যেগুলো গান্ধীজি মেনেছিল, প্রতিটাই গুরুত্বপূর্ণ। সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট শুরু হয় কবে এবং শেষ হয় কবে? 12ই মার্চ শুরু হয়, শেষ হয় 5ই মার্চ, একটা 1930, একটা 1931।
এইগুলোই প্রশ্ন আসে, এর বাইরে প্রশ্ন আসে না। কিন্তু এটাকে যদি বুঝে যাও তাহলে তোমার 2 বা 3 বার পড়বে, তার বেশি পড়তে হবে না। তারপর তোমাদের যে এমসিকিউ বই আছে সেখান থেকে সলভ করবে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখবে, দেখবে খুব সহজেই তোমরা করতে পারবে। কিছু কিছু প্রশ্ন মাঝে মাঝে এমন আছে যেগুলো বইয়ে পাওয়া যায় না বা যেগুলো খুবই আনকমন, সেই প্রশ্নগুলো যদি কখনো পাও তাহলে সেগুলো তোমার নোটের মধ্যে একটু ইনক্লুড করে নেবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ক্লাসটা ভালো লাগলে কমেন্টে জানাও এবং সবাই খুব ভালো থেকো। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।